ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের এমন একটা ভয়ঙ্কর চিত্র আপনার সামনে কিছুক্ষণের মধ্যেই ফুটে উঠতে চলেছে, যেটা আপনি আগে কখনো দেখেননি। আজকের মুভির গল্পটা দর্শকদের একেবারে হতবাক করে দিতে বাধ্য। বন্ধুরা, আজ যে মুভির গল্পটি আপনাদের শোনাতে চলেছি সেটা দক্ষিণ কোরিয়ার সিনেমার অন্যতম সেরা রোমান্টিক থ্রিলার গল্পগুলোর মধ্যে একটি। এই মুভিতে সমাজকে এই বাস্তবতাটা বুঝিয়ে দেয় যে একজন নারী ভালোবাসায় যতটা পাগল হতে পারে, প্রতিশোধ নিতে গেলে সে যে কোনো সীমা অতিক্রম করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। মুভির নাম হচ্ছে স্কারলেট ইনোসেন্স। তো চলুন গল্প শুরু করা যাক। মুভির গল্প শুরু হয় দক্ষিণ কোরিয়ার একটা ছোট্ট গ্রাম থেকে, যেখানে একদিন সিওল থেকে একটা বাস এসে থামে এবং সেই বাস থেকে সিম হা কিউ নামের একজন লোক নেমে আসেন। সিম সিউলের একটা বড় বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগের অধ্যাপক, কিন্তু কলেজের এক ছাত্রীকে নিয়ে বিতর্কিত ঘটনার কারণে তার বিরুদ্ধে তদন্ত চলছে। পুরো ঘটনা ক্লিয়ার না হওয়া পর্যন্ত, মানে কেসটা সমাধান না হওয়া পর্যন্ত তাকে শহর থেকে দূরের এই ছোট্ট গ্রামে পাঠানো হয়েছে এবং তাকে এখানে আগামী কয়েক সপ্তাহের জন্য রাতের ক্লাসে, মানে বড়দের ক্লাস নেয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। সিম যখন বাস স্ট্যান্ডে এসে নামে তখন গ্রামের সৌন্দর্য তার চোখে ভালোভাবে ধরা পড়লেও কম জনসংখ্যার কারণে গ্রামটিকে তার একটু একঘেয়েই মনে হয়। এ সময় কাছের অ্যামিউজমেন্ট পার্কে কাজ করা ডিওকি ইও নামে এক মেয়ে সেখানে আসে এবং সিমকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এর কারণ হচ্ছে এই গ্রামে এর আগে কখনোই কাউকে এমন স্যুট বুট পরে ফিটফাট বাবু হয়ে ঘুরতে দেখা যায়নি। তো প্রথম দেখাতেই ডিওকি সিমের ব্যক্তিত্বের প্রেমে পড়ে যায় এবং যাওয়ার সময় সে শুধু সিমের দিকেই তাকিয়ে থাকে। এদিকে বাস স্ট্যান্ডে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও কোনো ট্যাক্সি না আসায় সিম এবার বাধ্য হয়ে হাঁটা শুরু করে তার ভাড়া নেওয়া বাড়ির দিকে। এর কিছুক্ষণ পর সিম তার নাইট ক্লাসে এসে প্রবেশ করে, যেখানে বেশিরভাগ শিক্ষার্থী ছিল বয়স্ক। সিমের দায়িত্ব ছিল এদের উপন্যাস লেখা শেখাবে সে। তবে ক্লাস শুরু করার আগেই সিম বলে, রোমান্টিক উপন্যাস লেখার জন্য বয়স যতই বাড়ুক না কেন, মনটা সবসময় তরুণ থাকা উচিত, না হলে কেউই ভালোবাসার গল্প লিখতে পারবে না। সিমের কথা শুনে সবাই মুগ্ধ হয়ে যায় এবং প্রথম দিনেই সিম শিক্ষার্থীদের মনে জায়গা করে নেন। অন্যদিকে আমরা দেখতে পাই ডিওকি ইও তার বোবা মায়ের সঙ্গে গ্রামে বাস করে। রাতের খাবারের সময় তার মা তাকে ইশারায় দ্রুত বিয়ে করতে বলে, কিন্তু ডিওকি বিয়ে করার আগে কোন একজনের সাথে প্রেমে পড়তে চায়। সে ভালোবাসার মানুষটির সঙ্গে সময় কাটাতে চায়, তাকে বুঝতে চায়, তারপর বিয়ের স্বপ্নটা পূরণ করতে চায় সে। এর পরের দিন ক্লাসে যখন সিম পড়াতে আসে তখন সে দেখতে পায় ডিওকি ইও সেখানে বসে আছে। লেকচারের সময় সিমের পড়ানোর স্টাইল দেখে ডিওকি অনেক বেশি মুগ্ধ হয়ে যায় তার প্রতি। এমনকি ক্লাস শেষ হওয়ার পর যখন সবাই রাতের খাবার খেতে শুরু করেছিল তখন ডিওকি কেবল সিমের দিকেই তাকিয়ে থাকে। আর তার অবস্থা দেখে সিমও বুঝতে পারে এই মেয়ে তার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। ক্লাস শেষে সেদিন রাতের খাবার খাওয়ার পর যখন ডিওকি তার বাড়ির পথে হাঁটা ধরে তখন সিমও তার সঙ্গে হাঁটতে থাকে। যদিও ডিওকির বাড়ি সিমের বাড়ির আগেই পড়ে, তবুও সে সিমকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়, কারণ সে মূলত দেখতে চেয়েছিল সিম কোথায় থাকে। আর অবাক করা বিষয় ছিল, সিম ঘরে প্রবেশ করার পরেও তাকে জানালা দিয়ে দেখছিল সে। ফলে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল ডিওকি পুরোপুরি সিমের প্রেমে পাগল হয়ে গিয়েছিল। এমনকি রাতে বাড়ি ফিরে গিয়েও সে কেবল সিমের কথাই ভাবছিল। সে স্বপ্নেও সিমের সঙ্গে ভালোবাসার মুহূর্ত কাটাচ্ছিল। এটাই ছিল প্রথমবার যখন ডিওকি এই মধুর স্বপ্ন থেকে বের হতে চাইছিল না। এর পরের দিন অ্যামিউজমেন্ট পার্কে ডিওকি আবার সিমের সঙ্গে দেখা করে। কথোপকথনের মধ্যে সিম বলে, এই গ্রাম দেখতে ভীষণ সুন্দর, কিন্তু আসলে এখানে আমি খুবই একা এবং একঘেয়েমিতে ভুগছি। তখন ডিওকি উত্তর দেয়, আপনার হয়তো এই জায়গাটা একঘেয়ে লাগছে কারণ আপনি এখানে একা থাকেন। আপনাকে দ্রুত আপনার একাকিত্ব দূর করার জন্য একজন সঙ্গী খুঁজে নিতে হবে। ডিওকির কথা শুনে সিম বুঝতে পারে সে আসলে কি বোঝাতে চাইছে তাকে। তবে সে এটাকে একটা সুযোগ হিসেবেও দেখতে পায়। আর সিম এই সুযোগটাকে কাজে লাগিয়ে ডিওকিকে পরদিন নিজের বাড়িতে নিয়ে আসে এবং দুজন একসঙ্গে ড্রিঙ্ক করে। গল্পের এক পর্যায়ে সিম তাকে জানায় সে জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই ঝামেলা থেকে দূরে থাকতেই গ্রামে কিছুদিন ছুটি কাটাতে এসেছে সে। ডিওকি তার কথার উত্তরে বলে, আমিও তোমার সঙ্গ খুব উপভোগ করছি। যখন তোমার সঙ্গে থাকি সময় যে কখন কেটে যায় তা বুঝতেই পারি না।
এটা ছিল সিমের প্রতি ডিওকির দ্বিতীয় ভালোবাসার প্রকাশ এবং সে আপনি থেকে এখন তুমিতেও এসে পড়েছিল। কথাবার্তার এই পর্যায়ে ঠিক তখনই সিমের মোবাইলে একটা ফোন আসে। ফোনটা করেছিল তার মেয়ে চুঙি। সিমের মেয়ে তাকে জানায় পরের দিন ছুটি, তাই বাবাকে আজ রাতেই বাড়ি ফিরে আসতে হবে। এখান থেকে আমরা জানতে পারি ভালোবাসার কথা বলা সিম আসলে বিবাহিত ছিল এবং তার স্ত্রী ইউন গুরুতর অসুস্থতায় ভুগছে। এ কথা শোনার পর সিম সিউল ফেরার জন্য বাস স্ট্যান্ডে যায়, কিন্তু ডিওকি তাকে কিন্তু ছেড়ে যেতে চায় না। সেও তার সাথে সাথে বাস স্ট্যান্ডে আসে, কিন্তু তবুও সিম তার কথাকে উপেক্ষা করে বাসে উঠে বসে। ফলে হতাশ হয়ে ডিওকি ঘুরে নিজের বাড়ির দিকে রওনা হয়। কিন্তু পরের মুহূর্তেই দেখা যায় সিম বাস থেকে নেমে গিয়েছে এবং নেমেই সে ডিওকির দিকে তাকিয়ে থাকে। ডিওকিও প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে থাকে সিমের দিকে। তাদের চোখের ভাষায় এটা স্পষ্ট হয়ে যায় তারা একে অপরের কাছাকাছি আসতে চায়। এরপর সিম ডিওকিকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং সেখানে তারা একে অপরের প্রেমে জড়িয়ে পড়ে এবং সারা রাত একসঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটায়। এদিকে সিম সারা রাত বাড়ি না ফেরায় তার স্ত্রী বুঝতে পারেন তার স্বামী নিশ্চয়ই আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। ইউন আগে থেকেই সিমের এই স্বভাব সম্পর্কে জানত এবং অনেকবার তাকে সতর্কও করেছিল, কিন্তু সিম নিজের স্বভাব পরিবর্তন করতে মোটেও আগ্রহী ছিল না। সে তার এ ধরনের কৃতকর্মের জন্য সিউল থেকে বরখাস্ত হয়েছিল, কিন্তু তবুও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। পরদিন সকাল থেকে সিম ও ডিওকি আবার ঘনিষ্ঠ হয়ে ওঠে। তারা এখন একসঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করে। একদিন সন্ধ্যায় তারা হাঁটতে হাঁটতে সেই অ্যামিউজমেন্ট পার্কে যায় যেখানে ডিওকি কাজ করত। রাত হয়ে যাওয়ায় সেখানে আর কেউ ছিল না, তাই তারা একসঙ্গে একটা দোলনায় বসে গল্প করতে থাকে। এরপর সিম তার কথার জাদুতে আবারও ডিওকিকে প্রেমের আবেশে ভাসিয়ে দেয়। তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে সেখানে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে শুরু করে। তবে ডিওকির উচ্চস্বরে কথাবার্তা পার্কের প্রহরীরা বুঝতে পারে। যেহেতু গ্রামটি খুব ছোট ছিল, তাই ডিওকিও তার শিক্ষক সিমের সম্পর্কের গুঞ্জন চারিদিকে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। যখন এই কথা ডিওকির মায়ের কানে একবার পৌঁছায় তখন তিনি খুব কষ্ট পান, কিন্তু ডিওকি এসব গুজবে মোটেও বিচলিত ছিল না। সে সিমের প্রতি এতটাই আসক্ত হয়ে গিয়েছিল যে সে তার প্রতি পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। সিমও তাকে নিজের প্রেমে আরও বেশি আসক্ত করার সুযোগ ছাড়েনি ডিওকিকে। একদিন সে ডিওকিকে সিউল শহরে ঘুরতে নিয়ে যায়। তারা একসঙ্গে শপিং করে এবং সিম একজন স্কেচ শিল্পীর মাধ্যমে ডিওকির একটা ছবি আঁকিয়ে উপহার দেয় তাকে। ডিওকি আগে কখনো গ্রাম ছেড়ে বাইরে যায়নি, তাই শহরের আলো ঝলমলে পরিবেশ দেখে সে অভিভূত হয়ে পড়ে। সেদিন ছিল তার জীবনের সবচেয়ে সুন্দরতম দিন। সেদিন বাড়িতেও ফেরেনি ডিওকি, বরং সিমের বাড়িতেই রাতটা কাটিয়ে দিয়েছিল। ফলে তার মা কিম এ নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারছিলেন না কিভাবে তার মেয়ে একজন বিবাহিত পুরুষের প্রেমে এত গভীরভাবে জড়িয়ে পড়েছে। তবে এসব চিন্তা থেকে মুক্ত ডিওকি শুধু সিমকেই দেখতে পাচ্ছিল। এভাবে একে একে অনেকগুলো দিন কেটে যায়। একদিন সিমের কাছের এক বন্ধু ডংওর ফোন আসে তার কাছে। সে সিউল থেকে তাকে দেখতে এসেছে। সিম একটা রেস্টুরেন্টে তার সেই বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। সেখানে ডংও তাকে একটা খুব ভালো খবর দেয়। সে সিমের বিরুদ্ধে থাকা সব অভিযোগ মিটিয়ে দিয়েছে, তাই পরের দিন থেকেই সে সিউলে নিজের কাজ পুনরায় শুরু করতে পারবে বলে জানায়। এই খবরটা শুনে সিম খুশিতে আত্মহারা হয়ে পড়ে এবং রাত ভোর রেস্টুরেন্টে পার্টি করে কাটিয়ে দেয়। পরদিন সকালে ডিওকি যখন সিমের বাড়িতে আসে তখন সে দেখতে পায় তার তৈরি করা খাবার বাইরেই পড়ে আছে এবং সিম তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে গ্রাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এটা দেখে ডিওকি অবাক হয়ে তাকে প্রশ্ন করে, তুমি কোথায় যাচ্ছ? সিম উত্তর দেয়, আমাকে চাকরিতে যোগ দিতে সিউল যেতে হবে, তবে আমি প্রতি সপ্তাহে তোমার এখানে আসব। তার কথা শুনে ডিওকির মনটা খারাপ হয়ে যায় এবং তখনই ডিওকি জানায় সে গর্ভবতী। এই কথাটা শুনে সিম একেবারে হতভম্ব হয়ে পড়ে। সে ভাবে ডিওকি এই শিশুটিকে জন্ম দিতে চাইছে কি? তাহলে তো অনেক বড় সমস্যা। সিম জানতো সে অনেক কষ্টে চাকরিটি ফিরে পেয়েছে, তাই এখনই সে কোনো বিপদে পড়তে চাইছিল না। তাই সে ডিওকিকে কথার জালে ফাঁসিয়ে সিউলে তার পরিচিত একটা হাসপাতালে নিয়ে আসে এবং গোপনে সেখানে তার গর্ভপাত ঘটায়। গর্ভপাতের কারণে ডিওকি শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে এবং তাকে কয়েকদিন হাসপাতালেই থাকতে হয়। কিন্তু সিমের প্রেমের জন্য সে সবকিছু সহ্য করতে প্রস্তুত ছিল। এর কিছুদিন পর ডিওকি গ্রামে ফিরে আসে। পুরো গ্রাম এতদিনে জানতে পেরেছিল কেন ডিওকি এতদিন শহরে ছিল।
তার মা কিম তো দরজায় দাঁড়িয়ে তাকে দেখে প্রচণ্ড রেগে তাকে মারধর করতে শুরু করে। কিন্তু মা তো মাই, তাই তিনি অবশেষে মেয়েকে ক্ষমা করে ঘরে ফিরিয়ে নেন। এরপর থেকে ডিওকি প্রতিদিন সাজগোজ করে শিমের জন্য অপেক্ষা করে থাকত, কিন্তু শিম আর কখনোই ফিরে আসেনি সেই গ্রামে। অবশেষে ডিওকি নিজেই সিউল গিয়ে শিমের কলেজে একদিন হাজির হয়। শিম তাকে দেখে সেদিন ভয় পেয়ে যায় এবং কোনোভাবে তাকে বুঝিয়ে সুঝিয়ে আবার গ্রামে ফিরে যেতে বলে। এই দৃশ্যটা দেখে শিমের বন্ধু ডংও বুঝতে পারে শিম আর একটা সম্পর্কে জড়িয়েছে, তাই সে শিমকে সতর্ক করে দেয়। সে বলে, এই চাকরিটা পেতে তোমার অনেক কষ্ট করতে হয়েছে, যদি এবার কোনো বিপদে পড়ো তাহলে আমি কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না। এভাবে আরও কয়েক মাস কেটে যায়, কিন্তু শিম আর একবারও সেই গ্রামে গিয়ে ডিওকির খোঁজ নেয়নি। একদিন ডিওকি যখন রান্নাঘরে অসুস্থ মায়ের জন্য খাবার তৈরি করছিল, তখন সে হঠাৎ জানালার সামনে শিমকে দাঁড়িয়ে থাকতে দেখে। আর এতদিন পরে ভালোবাসার মানুষকে দেখতে পেয়ে সব কাজ ফেলে দ্রুত দৌড়ে গিয়ে শিমকে জড়িয়ে ধরে সে। ডিওকি ভাবে শিম হয়তো তার জন্য এসেছিল, কিন্তু দেখা যায় শিম কিছু টাকা বের করে তাকে দিয়ে বলে, এই সম্পর্ক এখানেই শেষ হোক, আমি আর এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি না। শিমের কথা শুনে ডিওকির স্বপ্ন মুহূর্তের মধ্যেই চুরমার হয়ে যায়, আর এটা দেখে শিমের হৃদয় ধক করে ওঠে। এদিকে সেই টাকা ডিওকি শিমের মুখের দিকে ছুড়ে দিয়ে বলে, আমাকে শুধু তোমাকে চাই, আর কেউ নয়। কিন্তু শিম আর এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছিল না, তাই সে ডিওকিকে দূরে ঠেলে দেয়। এ সময় ডিওকি লক্ষ্য করে তার বাড়িতে আগুন লেগে গিয়েছে। আসলে শিমের সাথে দেখা করার জন্য বিভ্রান্ত হয়ে ডিওকি গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে গিয়েছিল, ফলে তার বাড়িতে অসাবধানতাবশত আগুন ধরে যায়। পুরো বাড়িতে যখন আগুনটা ছড়িয়ে পড়তে চলেছিল, তখন বাড়ির মধ্যে ছিল ডিওকির মা, তাই সে দৌড়ে গিয়ে তার অসুস্থ মাকে বাঁচানোর জন্য ভেতরে ঢোকে। শিমও তাকে সাহায্য করতে ছুটে যায়, কিন্তু ঠিক তখনই তার মেয়ের ফোন আসে তার কাছে। ফোনের ওপাশ থেকে তার মেয়ে জুঙি কান্নাকাটি করে বাবাকে ডাকছিল, তাই শিমের পক্ষে ডিওকিকে আর সাহায্য করা সম্ভব হয় না। সে সেখানে দেরি না করে এরপর বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে শিম জানতে পারে তার স্ত্রী ইউন আত্মহত্যা করেছে। সবাই মনে করেছিল সে তার অসুস্থতার কারণে আত্মহত্যা করেছে, কিন্তু একমাত্র চুংই জানত যে তার মা তার বাবার অবৈধ সম্পর্ক সহ্য করতে না পেরে এই পথ বেছে নিয়েছে। এর কয়েকদিন পর শিম ডিওকির বাড়িটা দেখতে যায়, কিন্তু সেখানে গিয়ে যা দেখতে পায় সে, তাতে আশ্চর্য হয়ে যায় শিম। পুরো বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। এই অবস্থা দেখে সে বুঝতে পারে সেই রাতে ডিওকি এবং তার মা আগুনে পুড়ে মারা গিয়েছিল। পরিস্থিতির বাস্তবতায় শিম এবার অনুতপ্ত হয়, কারণ তার ভুলের কারণে একজন নয়, দুজন নয়, তিনজন মানুষের মৃত্যু হয়েছে। তার স্ত্রী আত্মহত্যা করেছে, ডিওকি এবং তার মা আগুনে পুড়ে তার কারণেই মারা গিয়েছে। সেদিনের পর একে একে 6টা বছর কেটে যায় শিমের জীবন থেকে। এখন শিম দক্ষিণ কোরিয়ার একজন জনপ্রিয় লেখক। তার বইগুলো অনেক পুরস্কার জিতেছে, ফলে সে অনেক ধনী হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ পাওয়া অর্থ ও খ্যাতির কারণে সে উচ্চাভিলাষী জীবনযাপনেও ডুবে গিয়েছিল। তার দিন কাটত মদ এবং নারীর সঙ্গে কাটানোর মাধ্যমে, কিন্তু সে এটা শুধুমাত্র তার অতীত ভুলে থাকার জন্য করত। বিশেষ করে ডিওকির স্মৃতি মুছে ফেলার জন্য মদের নেশায় চুর হয়ে থাকত শিম। তার মনে হতো তার জীবনে অনেক নারী এসেছে, কিন্তু ডিওকির মতো কেউ তাকে কোনো দিন ভালোবাসেনি। কিন্তু এই আসক্তি তাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। জোয়ার নেশার কারণে সে একসময় অর্থ কষ্টে পড়ে যায় এবং অতিরিক্ত মদ্যপানের ফলে সে ডায়াবেটিসে আক্রান্ত হয়। এছাড়া অতিরিক্ত নেশার কারণে তার দৃষ্টিশক্তিও দুর্বল হতে থাকে এবং এখন সে মানুষের মুখ ঠিকভাবে চিনতেও পারত না। তবুও দেশের তরুণ প্রজন্ম তাকে আইডল মনে করত, কিন্তু তার মেয়ে চুংই তাকে কিন্তু ঠিকই ঘৃণা করত, কারণ সেই একমাত্র জানত তার বাবাই তার মাকে কষ্ট দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। একদিন শিম চোখের সমস্যার কারণে এক চিকিৎসকের কাছে যায়। ডাক্তার তাকে জানায় তার ডায়াবেটিস এবং খারাপ খাদ্যাভ্যাসের কারণে তার দৃষ্টিশক্তি ক্রমশ কমে যাচ্ছে। এছাড়া ডাক্তার তাকে আরও বলে, এটা রাতারাতি অন্ধত্বের দিকে নিয়ে যাবে না ঠিকই, কিন্তু তুমি যদি নিজের শরীরের যত্ন না নাও তাহলে কয়েক বছরের মধ্যেই তুমি পুরোপুরি অন্ধ হয়ে যাবে। তবে এত সতর্ক বার্তার পরেও শিম কিন্তু নিজের জীবনযাত্রায় একটু পরিবর্তন আনতে পারছিল না। তার দৃষ্টিশক্তি দিন দিন কমছিল, এমনকি সে মানুষের মুখও স্পষ্টভাবে দেখতে পেত না। এমনই একদিন তার দরজায় ঘন্টা বাজে। শিম দরজা খুলে দেখতে পায় ডিওকি দাঁড়িয়ে আছে।
আসলে এখানে শিম না বলে আমাদেরই বলা ভালো যে আমরা দেখতে পাই ডিওকি তার দরজায় দাঁড়িয়ে আছে। কিন্তু এরকম একটা অবয়ব দেখে প্রচন্ড চমকে যায় সে। শিম বুঝতে পারে সেদিন আগুনে মারা যায়নি ডিওকি, কিন্তু দৃষ্টিশক্তি দুর্বল থাকার কারণে একটু পরেই শিম তাকে আর চিনতে পারছিল না। ডিওকি নিজেকে এবার সুজান বলে পরিচয় দেয় তার কাছে এবং বলে, আমি আপনার নতুন প্রতিবেশী। এরপর থেকে ডিওকি শিমের বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করেছিল এবং শীঘ্রই তার মেয়ে চুংইর সঙ্গে একটা বন্ধুত্ব গড়ে তুলেছিল। কথায় কথায় একদিন সে জানতে পারে চুংই তার বাবাকে ঘৃণা করে, কিন্তু ডিওকির আসল উদ্দেশ্য ছিল শিমের আরো কাছাকাছি আসা। ডিওকি শিমের লেখালেখিতে সাহায্য করত তাকে। একদিন সে শিমকে একজন বিখ্যাত চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেদিন ডাক্তার শিমকে বলে, আমি তোমার চোখ পুরোপুরি সুস্থ করে দিতে পারবো, কিন্তু তোমাকে আমার নির্দেশ মতো ওষুধ খেতে হবে। ডাক্তারের কথায় শিম এবার আশার আলো দেখতে পাচ্ছিল এবং তারপর থেকে প্রতিদিনই এই নতুন ডাক্তারের ওষুধ খাওয়া শুরু করেছিল সে। কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় তার দৃষ্টিশক্তি আগের থেকে ভালো হওয়ার পরিবর্তে কমে যেতে শুরু করেছিল। এর কিছুদিন পর একদিন ডাক্তার বলে, এখন তোমার চোখের অপারেশন করা জরুরি, কিন্তু এর জন্য অনেক টাকা লাগবে। কিন্তু শিমের কাছে এখন আর বেশি টাকা ছিল না, তাই সে আবার ক্যাসিনোতে গিয়ে টাকা জিততে চাইছিল। একদিন শুরুতে সে কয়েকটি খেলা জিতেও নেয়, কিন্তু পরের বারবার সে হারতে থাকে। অবশেষে যখন তার পকেট একেবারে খালি হয়ে যায় তখন সে ক্যাসিনোর ম্যানেজার চোয়ের কাছ থেকে টাকা ধার চায়। সে নিজের বাড়ির দলিল বন্ধক রেখে টাকা ধার নেয় তার কাছ থেকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই টাকাটাও হারিয়ে ফেলে শিম। এদিকে বাড়িতে চুংই তার বাবার আলমারি থেকে সেদিনই একটা স্কেচ খুঁজে পেয়েছিল, আর এটা ছিল ডিওকির স্কেচ, যা শিম বহু বছর ধরে যত্ন করে রেখে দিয়েছিল তার কাছে। কিন্তু যখন চুংই ছবিটি দেখে সে হতবাক হয়ে যায়, কারণ এই ছবিটি তার প্রতিবেশী সুজানের মতো দেখতে ছিল। কিন্তু চুংই বুঝতে পারছিল না কেন তার বাবার পুরনো প্রেমিকা ডিওকি এবং তার নতুন প্রতিবেশী সুজান দেখতে একই রকম হবে। তবে তারপর থেকেই তার মনে সন্দেহ জাগতে শুরু করে, কারণ সে ভাবে ডিওকি তার বাবার কাছাকাছি আসছিল, তাতে নিশ্চিতভাবেই কিছু একটা গোপন ষড়যন্ত্র হচ্ছিল। একদিন রাতে চুংই সরাসরি দেখে যে ডিওকি ও শিম ঘনিষ্ঠ হয়ে পড়েছে, আর এই দৃশ্য দেখে তার সন্দেহ এবার পুরোপুরি বিশ্বাসে পরিণত হয়। সে ভাবে এই নারী নিশ্চয়ই কোনো ভয়ানক পরিকল্পনা করছে। এর পরদিন সকালে চই টাকা আদায়ের জন্য শিমের বাড়িতে এসে হাজির হয়, কিন্তু শিমের কাছে তখন একটা টাকাও ছিল না। তাই চই রেগে গিয়ে বলে, আমার টাকা ফেরত দাও, না হলে এই বাড়ি ছেড়ে চলে যাও। ঠিক তখনই চুংই সেখানে চলে আসে, আর তাকে দেখে চই তার সিদ্ধান্ত বদলে ফেলে। কিন্তু সে জোর করে শিমের হাতের ছাপ একটা কাগজে লাগিয়ে নেয়, আর যাতে লেখা ছিল টাকা শোধ করতে না পারায় সে তার নিজের মেয়েকে চইয়ের কাছে বন্ধক রাখছে। এরপর চই ও তার লোকেরা চুংইকে অপহরণ করে নিয়ে যায়। মেয়ের কিডন্যাপের ঘটনায় শিম একেবারে অসহায় হয়ে পড়ে। তার শরীর আর সঙ্গ দিচ্ছিল না তাকে, তার জীবন ধ্বংসের দিকে এগোচ্ছিল। সে রাতের পর রাত বিষণ্ণতায় ডুবে যেত, আর এদিকে ডিওকি মনে মনে খুশিই হতো তাকে নিয়ে। কিন্তু এতেও ডিওকির প্রতিশোধ যেন শেষ হচ্ছিল না। সে শিমের খাবারে নোংরা জিনিস মিশিয়ে দিত। এরপর একদিন সে শিমকে গোসল করানোর সময় প্রকৃত সত্যটা প্রকাশ করে। সে বলে, আমি সেই ডিওকি যার জীবন তুমি 8 বছর আগে ধ্বংস করে দিয়েছিলে। তোমার জন্য আমার বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল, আমার মা মারা গিয়েছিল, কিন্তু তুমি একবারও আমার কথা ভাবনি। কিন্তু শাস্তি সবাই পায়। দেখো, আজ তোমার কাছে না আছে টাকা, না আছে সম্মান, আর না আছে তোমার মেয়ে। তুমি পুরোপুরি আমার উপরে নির্ভরশীল হয়ে পড়েছ, কিন্তু আমি তোমাকে এত সহজে মরতে দেব না। আমি তোমার এই অসহায় অবস্থা দেখে আনন্দ উপভোগ করব। ডিওকির সব কথা শুনে শিম নিজের ভাগ্যকে এবার দোষ দিতে থাকে। এরপর দিন সন্ধ্যায় সে পাশের ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। কাছাকাছি গিয়ে শিম বুঝতে পারে ডিওকি এবার অন্য এক পুরুষের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে, এবং সেই পুরুষটা হচ্ছে আর কেউ নয়, সেই ডাক্তার যার কাছে ডিওকি শিমকে নিয়ে গিয়েছিল। তাদের কথাবার্তা শুনে শিম বুঝতে পারে এই সব কিছুই ডিওকি এবং ডাক্তার মিলেই ঘটিয়েছে। ডিওকি হয়তো আজও শিমকে কোথাও না কোথাও ভালোবাসে, কিন্তু তার প্রতিশোধের আগুন এতটাই তীব্র ছিল যে সে তার অতীত ভুলতে পারছিল না। সে শিমের জীবনকে ধ্বংস করার জন্য চই এবং ডাক্তারকে ব্যবহার করেছিল, কিন্তু তবুও ডিওকি শিমের কাছেই থাকতে চাচ্ছিল। সবকিছু শিমের কাছে দিনের মতো পরিষ্কার হয়ে গেলেও তার মূলত কিছুই করার ছিল না। এরপর একদিন ডিওকি শিমকে বাইরে নিয়ে যেতে চায়, আর ঠিক তখনই চুই ফিরে আসে সেখানে। শিম তাকে দেখে আনন্দে কেঁদে ফেলে, কিন্তু ডিওকি হতবাক হয়ে যায়,
কারণ চই তাকে বলেছিল চুঙি অনেক আগেই মরে গিয়েছে, কিন্তু তাহলে এখন সে এখানে কিভাবে আসলো। কিন্তু এসব ভাবা সত্ত্বেও ডিওকি, শিম এবং চুঙি তিনজনে এরপর থেকে একসাথে থাকতে শুরু করে। কিন্তু চুঙি ডিওকির আসল সত্য জেনে গিয়েছিল, তবুও সে তার বাবাকে কিছু জানায় না, বরং সে চুপচাপ নিজের প্রতিশোধের পরিকল্পনা করতে থাকে। আসলে বাবার কাছে ফিরে আসার জন্য চুঙিকে চোয়ের বসকে খুশি করতে হয়েছিল। চোয়ের মালিক ছিলেন এক বৃদ্ধ ব্যক্তি, কিন্তু সে ছিল আন্ডারওয়ার্ল্ডের এক বিশাল ডন। চুঙি তার সমস্ত নির্দেশ মেনে চলত এবং তাকে এতটাই খুশি করেছিল যে চুঙি সবকিছু ফিরিয়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু চুঙির লক্ষ্য ছিল একটাই, প্রতিশোধ। তার এই জীবনের দুর্দশার জন্য আসল দায়ী হচ্ছে ডিও। শিম হয়তো একসময় ভুল করেছিল, কিন্তু প্রতিশোধের আগুনে চুঙি নিজেকে এমনভাবে পুড়িয়ে ফেলেছিল যে ডিওকি বসে বসে নিজের এক শত্রু তৈরি করে ফেলেছিল তার অজান্তেই। এমন পরিস্থিতিতে প্রথমেই সে ডিওকিকে একদিন বলে, তোমার কারণে আমার বাবার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এখন তোমাকে তোমার চোখ তাকে দিতে হবে, না হলে আমার লোকেরা তোমার কি করবে সেটা তুমি ভাবতেও পারবে না। এ কথার পর ডিওকি বুঝতে পারে নিজেই সে তার নিজের ফাঁদে আটকা পড়েছে। এমনকি যে চোয়ের সাহায্যে সে এতদিন নিজের ক্ষমতা দেখাচ্ছিল সে এখন তার সঙ্গেই ছিল না। তাই বাধ্য হয়ে ডিওকি চোখের প্রতিস্থাপনের জন্য রাজি হয়ে যায়। অপারেশনের আগে ডিওকি শিমের সঙ্গে দেখা করতে চায়। দেখা হওয়ার পর শিম তাকে জানায় তার স্ত্রীর মৃত্যুর পর সে তাকে নিতে আবার গ্রামে ফিরে গিয়েছিল, কিন্তু সেখানেই সে জানতে পারে তার স্ত্রী এবং মা দুজনেই মারা গিয়েছে। এছাড়াও শিম তার পুরনো সমস্ত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং তাকে বলে, তোমাকে যতটুকু ভালোবাসি তার একটু এখনো কমেনি, তাই চোখের চিকিৎসা ঠিক হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এসব কিছু শোনার পর ডিওকির মনটা এবার নরম হয়ে যায় এবং তাকে তার সমস্ত ভুলের জন্য অনুত হতে হয়। সে কাঁদতে কাঁদতে এবার শিমকে জড়িয়ে ধরে। এর কিছুদিন পর শিমের চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয় এবং সে আবারও দেখতে পায়। তবে ডিওকির দৃষ্টিশক্তি সম্পূর্ণ চলে গিয়েছিল। এত কিছুর পরেও শিম তার প্রতিশ্রুতি কিন্তু ভুলে গিয়েছিল না। সে ঠিকই ডিওকিকে বিয়ে করে পুরো জীবন তাকে নিয়েই একসঙ্গে কাটিয়ে দিয়েছিল। মূলত এর মাধ্যমেই এই রোমাঞ্চকর গল্পের সমাপ্তি ঘটে। বন্ধুরা, আমি জানি না আপনাদের এই গল্পটা কেমন লেগেছে, তো আজকের মতো রাখছি। আর নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে অন্য একদিন খুব শীঘ্রই ফিরে আসছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।